সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার কথা কিন্তু এখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে ঘুরছে। আজকে ভিডিওতে আমি বলবো কি এই সিবিআই, কোথা থেকে তারা তাদের যে তদন্তের ক্ষমতা সেটা পায় এবং কার নির্দেশে তারা কাজ করে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্যাকচুয়াল অ্যান্ড অ্যানালিটিক্যাল ভিডিও। তো চলো শুরু করা যাক। সিবিআই এর উৎপত্তির ইতিহাস যদি বলতে চাই তাহলে আমাকে ফিরে যেতে হবে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটেন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে যুদ্ধের খাতে, ঠিক সেই সময় কিন্তু ব্রিটেনের সরকার তারা লক্ষ্য করে যে বেশ কিছু তাদের কর্মচারী কিন্তু এই সুযোগটা উঠিয়ে নিজেরা কিন্তু দুর্নীতি করে চলেছে অনবরত, এবং তার ফলে তাদের সম্পত্তি কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে শুরু করে। এই দুর্নীতিকে আটকানোর জন্য কিন্তু ব্রিটেনের পক্ষ থেকে 1941 সালে পুলিশের একটি বিশেষ প্রতিষ্ঠান গঠন করা হয়, যার নাম দেওয়া হচ্ছে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। এদের কাজ ছিল যুদ্ধে নিযুক্ত যে সমস্ত সরকারি কর্মচারীরা দুর্নীতি বা ঘুষকাণ্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করা। যুদ্ধ বিষয়ক দপ্তরের অধীনে কিন্তু এই যে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্টকে কিন্তু গঠন করা হয়। এরপরে 1946 সালে এই যে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট তাকে কিন্তু একটি আইনের আওতায় নিয়ে আসা হয়। একে বলা হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1946। এবং এই প্রতিষ্ঠান থেকে কিন্তু তখন যুদ্ধ বিষয়ক দপ্তর থেকে সরিয়ে আমাদের হোম বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নিয়ে আসা হয়। এরপরে 1953 সালে আমদানি বা রপ্তানি সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি বা অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে তার তদন্তের জন্য কিন্তু এই যে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট তার অধীনে কিন্তু এনফোর্সমেন্ট উইংকে গড়ে তোলা হয়। এরপরে 1963 সালে ভারতীয় দণ্ডবিধির 91টি ধারা এবং কেন্দ্রীয় সরকারের 16টি আইন এবং তাছাড়াও দুর্নীতি দমন আইন 1947 সালে যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট তার অধীনেও কিন্তু তদন্তভার দেওয়া হচ্ছে এই যে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট তাদের। এই সময় থেকে কিন্তু এদেরকে বলা হতে থাকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। এখন আসি এরা কোন কোন আইনে মূলত তাদের তদন্তভার বা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যায়। মূলত সিবিআই গঠন করা হয়েছিল সরকারি কর্মচারীরা যারা দুর্নীতি বা ঘুষকাণ্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। তারপরে কিন্তু ধীরে ধীরে আরও অপরাধের সংখ্যা বাড়তে শুরু করে এবং সেক্ষেত্রে সিবিআই এর দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। সরকারি কর্মচারীদের দুর্নীতি ছাড়াও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং আমদানি রপ্তানি এবং তাছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনেও কিন্তু তাদেরকে তদন্তের ক্ষমতা দেওয়া হয়। এই আইনগুলি মূলত ছিল দুর্নীতি সম্বন্ধিত। এছাড়াও বেশ কিছু সিরিয়াস বা গুরুত্বপূর্ণ কেসে তদন্তের ক্ষমতা কিন্তু তাদের হাতে দেওয়া হয়। পোস্ট অফিস, রেলওয়ে ইত্যাদি জায়গায় যে সমস্ত বড় বড় চিটিং বা ফ্রড কেসগুলি হয় তাদের তদন্ত কিন্তু সিবিআই এর কাছেই দেওয়া হয়েছে। 1964 সালে সিবিআই এর অধীনে আরও দুটি শাখা গড়ে তোলা হয়। একটি হচ্ছে ইকোনমিক অফেন্সেস উইং বা যেটি কিন্তু অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত, এবং দ্বিতীয়টি হচ্ছে ফুড অফেন্সেস উইং, যেখানে কিন্তু যারা খাদ্যদ্রব্য স্টকপাইল করে বা হোর্ডিং করে বা জমা করে রাখে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত করতে পারে সিবিআই। 1967 সালে সিবিআই এর অধীনে দুটো কিন্তু শাখা বা দুটো ডিভিশন কিন্তু গড়ে তোলা হয়। একটি ছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আর আরেকটি ছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এখন এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অধীনে কিন্তু মূলত যে সমস্ত বড় বড় মার্ডারিং কেস বা কিডন্যাপিং কেস, এই সমস্ত কেসগুলো যেগুলো ট্র্যাডিশনাল অফেন্স বা ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো সেগুলোকে কিন্তু তদন্ত করা হতে শুরু করে। এবং অ্যান্টি করাপশনের অধীনে কিন্তু যেরকম আমাদের দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত তদন্ত চলছিল সেগুলোই চলতে থাকে। এরপরে যত দিন গড়িয়েছে তত কিন্তু অপরাধের সংখ্যা এবং অপরাধের ধরনও কিন্তু পাল্টেছে। সেই অনুযায়ী কিন্তু সিবিআইতে আরও বেশ কিছু কিছু ব্রাঞ্চ আনা হয়েছে। 2001 সাল অবধি সিবিআইতে যে সমস্ত ব্রাঞ্চগুলি ছিল সেগুলি হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, ইকোনমিক অফেন্সেস মানে অর্থনৈতিক যে অপরাধ সেই সম্পর্কিত ব্রাঞ্চ, একটা হচ্ছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, একটা হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন, অ্যাডমিনিস্ট্রেশনের একটা ব্রাঞ্চ আছে, পলিসি কোঅর্ডিনেশনের একটা ব্রাঞ্চ আছে, এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিরও কিন্তু একটা ব্রাঞ্চ আছে। এখন এই সিবিআই এর যে চিফ বা সিবিআই যে সর্বোচ্চ অধিকর্তা তাকে কে নিয়োগ করে? তাকে নিয়োগ করানো হচ্ছে একটি কমিটি। সেই কমিটিতে থাকেন দেশের প্রধানমন্ত্রী, লোকসভা বিরোধী দলনেতা এবং আমাদের যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি আছে সেই মহামান্য বিচারপতি। এত কিছুর পরে লাস্টে বলি সিবিআই যে এই সমস্ত তদন্তগুলি করছে কোন ক্ষমতার বলে বা কী হিসাবে তারা এই তদন্তগুলি করছে। সিবিআই এর সমস্ত ক্ষমতা বা তদন্তের কথা বলা আছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1946-এ। সেই আইনে 2 নম্বর ধারায় বলা আছে সিবিআই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে যখন খুশি কিন্তু তদন্ত করতে পারবে। এবং ধারা 5-1 বলা আছে কেন্দ্রীয় সরকার কিন্তু চাইলে সিবিআই এর তদন্তের যে জুরিসডিকশন বা তাদের যে আইনের আওতার মধ্যে কিন্তু আরও অন্যান্য জায়গাকেও নিয়ে আসতে পারবে, এবং সেখানে কিন্তু বিভিন্ন স্টেট বা রাজ্যকেও কিন্তু কেন্দ্র সরকার সিবিআই এর জুরিসডিকশনের মধ্যে নিয়ে আসতে পারবে। ধারা 6 বলা আছে কোনো রাজ্যে যখন সিবিআই কোনো তদন্ত করবে তখন কিন্তু সেই রাজ্যের কনসেন্ট বা সেই রাজ্যের থেকে পারমিশন কিন্তু নিতে হবে। অনুমতি ছাড়া কিন্তু সেই রাজ্যে তদন্ত কিন্তু করতে পারবে না সিবিআই। এটা কিন্তু দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের সেকশন 6-তে বলা আছে। এছাড়াও সেকশন 3-এ বলা আছে কেন্দ্রীয় সরকার সময়ের সাথে সাথে যে সমস্ত ব্যাপারে সিবিআইকে নোটিফিকেশন দেবে যে তাদেরকে এই ব্যাপারে তদন্ত করতে হবে, যে সমস্ত নোটিফিকেশন কেন্দ্রীয় সরকারের থেকে সিবিআই পাবে সেই সমস্ত বিষয়ে কিন্তু সিবিআই তদন্ত করতে পারবে। তো সিবিআই পুরো বিষয়টা তোমাদের সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।